এই আগের দিন যেটুকু আলোচনা করা হয়েছিল যে টেস্টিসের গঠন আলোচনা করা হয়েছিল, শুক্রাশয়কে কাট সেকশন করে ভেতরে কি কি আছে না আছে সেগুলোকে স্টাডি করেছি আমরা। তো তার মধ্যে দেখতে গিয়ে তো অবশ্যই ছবিতে আমরা দেখিয়েছিলাম যে ওর মধ্যে 250টা টেস্টিকুলার লোবিউল ছিল। প্রত্যেকটা টেস্টিকুলার লোবিউলের মধ্যে 1 2 3 সেমিনিফেরাস টিবিউল ছিল। সেমিনিফেরাস টিবিউল, এর জন্য আমি এস কথাটা ব্যবহার করেছি, সেমিনিফেরাস টিবিউল। তারপরে সেগুলো মিলিত হয়ে রেডি টেস্টিস, জালক শুক্রাশয় বলে। তারপরে সেখান থেকে নালীর মতো বেরিয়েছে ভাস ইফারেন্সিয়া, ভাস ইফারেন্সিয়া। তারপরে সেখান থেকে বাইরে বেরিয়ে এসছে, শুক্রাশয়ের বাইরে বেরিয়ে একটা জড়ো স্ট্রাকচার তৈরি করেছে এপিডিডাইমিস, এপিডিডাইমিস, এপিডিডাইমিস। তারপরে সেখান থেকে বড় নালী বেরিয়ে গেছে ভাস ডিফারেন্স। এই অবধি আমরা স্টাডি করে ফেলেছি। এইবার সেই ভাস ডিফারেন্স গিয়ে কোথায় পড়ছে? সেমাইনাল ভেসিকলে পড়ছে। সেমাইনাল ভেসিকলে গিয়ে পড়ার পর সেমাইনাল ভেসিকলে গিয়ে স্টোর হচ্ছে। অবশ্যই বলে রাখি এখানে কিন্তু স্পার্ম প্রোডাকশন হয়, ঠিক আছে? এখানে স্পার্ম প্রোডাকশন হয় ওই টেস্টিকুলার লোবিউলের মধ্যে। মেইন মনে রাখবা সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পার্মটা প্রোডিউস হয়, ঠিক আছে? ওখান থেকে সেমাইনাল ভেসিকলে গিয়ে স্টোর হয়। ওকে, এইবার তোমাকে মনে রাখতে হবে সেমাইনাল ভেসিকল বা সেমিনাল ভেসিকল যাই বলো, শুক্র সঞ্চয় যে থলিটা আছে তার মধ্যে গিয়ে স্টোর হওয়ার পর শুধুমাত্র স্পার্মই তো থাকে না, তার সাথে আরও কিছু উপাদান মিক্সিং হয়, ঠিক আছে? আরও কিছু উপাদান মিক্সিং হওয়ার পরে যে স্ট্রাকচার মানে একটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করে তার নাম হচ্ছে সিমেন। এটা মিল্কি ফ্লুইড, ঠিক আছে? সিমেন তৈরি করে, যার পিএইচটা বলেছে 7.3 থেকে 7.5 এর মধ্যে। একটু ক্ষারীয় পিএইচ বজায় রাখার চেষ্টা করে, বেশি ক্ষারীয় আবার বিপজ্জনক, ঠিক আছে? মোটামুটি একটা ক্ষারীয় পিএইচ বজায় রাখার চেষ্টা করে ইন কেস অফ মেল বডি সিমেন, ঠিক আছে? এইবার এই জিনিসটি বলে বিষয় যে সিমেনের মধ্যে কিন্তু স্পার্ম আছে, কিন্তু সিমেনের মধ্যে অনলি 10% হচ্ছে স্পার্ম, বাকিটাই অন্য সাবস্টেন্স আছে যাকে আমরা বলি সামাইনাল প্লাজমা। সামাইনাল প্লাজমা বলি। সিমেন, সিমেন, সিমেন মানে সিমেন, হ্যাঁ সিমেন, সিমেনকে আমরা বাংলায় বীর্য বলা হয়, ঠিক আছে? সিমেন যেটা যে ফর্মে মেল বডি থেকে রিলিজ হয়, ঠিক আছে? যে ফর্মে মেল বডি থেকে রিলিজ হয় সেটাকে সিমেন বলে। কিন্তু অনেকে ভাবে যে সিমেন মানেই বোধহয় সবই স্পার্ম। নো, সিমেন মানেই অল স্পার্ম না, তার মধ্যে 10% স্পার্ম আর 90% হচ্ছে সামাইনাল প্লাজমা, একটা সাবস্টেন্স, ঠিক আছে? সিমেনের মধ্যে স্পার্ম থাকে, ঠিক আছে? তার মধ্যে 10% স্পার্ম, 90% সামাইনাল প্লাজমা। এইবার সামাইনাল প্লাজমার অনেক অনেক উপাদান আছে, আমি জাস্ট কয়েকটা লিখছি। মিলিয়ন থাকে, হ্যাঁ, ওর হিসাব আমি পরে আসছি, ওর হিসাব আরও করতে হবে। এইবার ফ্রুক্টোজ থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, এরকম অনেক অনেক উপাদান আছে, ঠিক আছে? এই জাতীয় উপাদানগুলো থাকে। এইবার এখানে একটা মজার বিষয় হচ্ছে ফ্রুক্টোজটা না, এই ফ্রুক্টোজের জন্য স্পার্মে অনেক সময় পুষ্টি পায়। স্পার্মকে পুষ্টির জন্য ফ্রুক্টোজ পুষ্টি দান করে। কিন্তু একটা এখানে একটা বিষয় ইনফরমেশন দিয়ে রাখি যে ফ্রুক্টোজ কিন্তু নর্মালি মেল বডিতেই থাকে, ফিমেল বডিতে কিন্তু ফ্রুক্টোজের উপস্থিতি আমরা নর্মালি পাওয়ার কথা না, নর্মালি, ঠিক আছে? কারণ জেনিটাল ট্র্যাক্টে ফ্রুক্টোজের উপস্থিতি পাওয়া যাবে না ফিমেল বডিতে। এর জন্য অনেক সময় যদি কখনো কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে, রেপ কেস হতে পারে, কিছু হতে পারে, সেই সময় কিন্তু ফ্রুক্টোজের টেস্ট করা হয়, ফ্রুক্টোজের টেস্ট করা হয়, ঠিক আছে? তো ফ্রুক্টোজের উপস্থিতি যদি পাওয়া যায় তাহলে ভাববে যে অবশ্যই কিন্তু ধর্ষিত হয়েছে, ঠিক আছে? এইরকম কিছু কেস কিন্তু আলোচনার মধ্যে আনতে হবে। সেগুলো পরে ফ্রুক্টোজটা কার বডিতে আছে? মেল বডি আছে, তার মানে মেল বডির ফ্রুক্টোজ সেখানে প্রেজেন্ট আছে। কারণ হ্যাঁ, ওখানে কোনো ফ্রুক্টোজ উপস্থিতি নেই, কোথা থেকে আসলো? তার নিশ্চয়ই সে ধর্ষিত হয়েছে। এরকম যদি কখনো কেউ কেস করে, এরকম টেস্ট হয়। তো ফ্রুক্টোজের কথা একটু মনে রাখবা, সাইট্রিক অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিনের কথা বলে রাখলাম। এর মধ্যে একটা কথা বলে রাখি, সিমেনের মধ্যে এর মধ্যে আবার গল্প আছে। 30% সিমেন হচ্ছে, এটা মনে রেখে দেবা, 30% সিমেন তৈরি হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড থেকে। প্রস্টেট বলে একটা গ্ল্যান্ড আছে, আমরা যে অ্যাক্সেসরি গ্ল্যান্ড সম্বন্ধে আমাদের স্টাডি করতে হবে। প্রস্টেট গ্ল্যান্ড, বালভোরেট্রাল গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সেমাইনাল ভেসিকল। সেমাইনাল ভেসিকল, বালভো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপা গ্ল্যান্ডও বলে, আর হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এই তিনটা গ্ল্যান্ডের কথা আমাদের মনে রাখতেই হবে। এই তিনটা গ্ল্যান্ডের মধ্যে 30% সিমেন্ট প্রোডাকশন হয়। আমরা বলছি অনেক স্পার্ম ভাবে, নো, স্পার্ম প্রোডাকশন হবে সব সময় কিন্তু সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পার্ম প্রোডাকশন হবে। তবে সিমেনের বেসিসে বলছি, সিমেনের বেসিসে। সিমেনের 30% কেমিক্যাল কম্পোজিশন আসে কোথা থেকে? প্রস্টেট গ্ল্যান্ড থেকে, পিজি, প্রস্টেট গ্ল্যান্ড থেকে। বালভোরেট্রাল গ্ল্যান্ড যেটা আছে বিজি, বালভোরেট্রাল গ্ল্যান্ড, এটা এক্ষেত্রে কোনো ভূমিকা নেই,
পিজি থেকে 30% আর 70% হচ্ছে 70% সিমেন আসে হচ্ছে সেমাইনাল ভেসিকল থেকে, 70% সিমেন আসে সেমাইনাল ভেসিকল থেকে, 30% সিমেন আসে পোস্টেড গ্ল্যান্ড থেকে। এইবার একটা কথা, পিজি, বিজি আর হচ্ছে সেমাইনাল ভেসিকল, এসভি, তিনটা টার্ম আছে, এনসিআরটি ওটা মেনশন করে দিয়েছে, ভালোভাবে মেনশন করা আছে এনসিআরটি তে, দেখে নেবা যে পিজি গ্ল্যান্ড, বিজি গ্ল্যান্ড মানে প্রস্টেট গ্ল্যান্ড, বালভেট্রাল গ্ল্যান্ড আর হচ্ছে সেমাইনাল ভেসিকল, এর মধ্যে কোনটা দুটো আছে কোনটা একটা আছে মনে রাখবা। তুমি জীবনে পিজি একবারই করবা, একবারই ভালো করে পড়াশোনা করলে পিজি একবার করলেই যথেষ্ট, বারবার তোমার এমএসসি করার দরকার হবে না, জাস্ট মনে রাখার জন্য মনে করো, কেউ তো অনেকবারই করো সমস্যা নেই, জাস্ট মনে রাখার জন্য আমি কি বললাম, জীবনে পিজি তুমি একবারই করবা। তাহলে একবার পিজি মানে কি, একটা প্রস্টেট গ্ল্যান্ড আছে, প্রস্টেট গ্ল্যান্ড একটাই থাকে, প্রস্টেট গ্ল্যান্ডের অবস্থানটা তো ছবিতে দেখে নিতে হবে, মানে প্রস্টেট গ্ল্যান্ডের আজকাল খুব সমস্যা বাড়ছে অনেক বৃদ্ধ লোকেদের ক্ষেত্রে। প্রস্টেট গ্ল্যান্ড এমন একটা পজিশনে থাকে যে অনেক সময় ইউরিন ত্যাগ করতে গেলে ওই প্রস্টেট গ্ল্যান্ডে যদি একটু এনলার্জমেন্ট হয়ে যায়, ইউরিন ত্যাগ করার সময় একটা সমস্যা আসে বৃদ্ধ লোকেদের ক্ষেত্রে, আমাদের অল্পবয়স্ক সদস্যদের ক্ষেত্রেও হতে পারে। প্রস্টেট গ্ল্যান্ডের আজকাল ক্যান্সারও বাড়ছে, প্রস্টেট ক্যান্সার বলে, ঠিক আছে। তখন আজকাল প্রচুর সমস্যা বাড়ছে, ঠিক আছে। প্রস্টেট গ্ল্যান্ড চেপে গেলে তখন সেই জায়গা দিয়ে ইউরিন, কারণ আমাদের জেনিটাল যে ট্র্যাক্টটা আছে, আমাদের একটা বোঝার বিষয় আছে, সিমেন এবং ইউরিন দুটো একই পথে যায়। ইন কেস অফ মেল বডি, সিমেন এবং ইউরিন একই পথে যাতায়াত করে, একটাই কমন ট্র্যাক্ট, সেই জায়গাতেই প্রস্টেট গ্ল্যান্ড আছে। প্রস্টেট গ্ল্যান্ড চেপে যায় তাহলে কিন্তু রিলিজে প্রবলেম আসবে, ইউরিন ত্যাগ করা একটা প্রবলেম আসবে, যেটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে আজকাল একটা সমস্যা হয় প্রস্টেট গ্ল্যান্ডে। সিমেন মানে তো স্পাম, সিমেন মানে স্পার্ম না, সিমেনের মধ্যে স্পার্ম আছে, সেমাইনাল প্লাজমা আছে। হ্যাঁ, এখন তো আর সিমেন নির্গত হবে না, না যখন ইউরিন ত্যাগ করবে তখন ইউরিন বেরোবে, আর যখন সিমেন সিমেন নির্গত হবে না। সিমেন্টটা তো কি বোঝাচ্ছে, সিমেন্ট আসছি আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে, এটা শুনে নাও। 10% এটা গেল। এবার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা আসবে। বালভেট্রাল গ্ল্যান্ডের একটা ভূমিকা আছে অ্যাট দ্য টাইম অফ যখন রিপ্রোডাকশন টাইমে, ওটা লুব্রিকেশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, পিচ্ছিল ভাব আনে, ঠিক আছে। পিচ্ছিল ভাব আনার জন্য এই বালভেট্রাল গ্ল্যান্ডের সিক্রেশন হয়, ঠিক আছে। স্লিপারি একটা ফর্ম করে। আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সেমাইনাল ভেসিকল, ভেরি ইম্পর্টেন্ট সেমাইনাল ভেসিকল, যেখানে কি আসল জায়গা সব গিয়ে জমা হচ্ছে, সব গিয়ে স্পার্ম গিয়ে জমা হচ্ছে, ওখান থেকে 70% সেমাইনাল প্লাজমা তৈরি হচ্ছে, সব তৈরি হচ্ছে। সেই সেমাইনাল ভেসিকল কটা থাকবে, এটাও দুটো, সব দুটো করে থাকবে, জোড়ায়। অনলি পিজি প্রস্টেট গ্ল্যান্ড একটাই থাকে, প্রস্টেট গ্ল্যান্ড একটাই থাকে, এটা অবশ্যই মাথায় রাখবা, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর সিস্টেমটা তো আমি পরপর দেখেই নিয়েছি। আলটিমেটলি 70+ টিউবুলের মধ্যে দিয়ে স্পার্ম তৈরি হয়ে আস্তে আস্তে গিয়ে ও জমা হবে কোন জায়গায়, সেমাইনাল ভেসিকলে গিয়ে জমা হবে, ঠিক আছে। সেই পথ আমি মার্ক করে দিয়েছি। আচ্ছা, আর একটা রোগের কথা এখানে জাস্ট বলছি, ক্রিপ্টারকিটিজম বলে একটা রোগ আছে। ক্রিপ্টারকিটিজম, এটা সমস্যা হচ্ছে কি, সবসময় যখন ভ্রূণ অবস্থায় ডেভেলপমেন্ট হতে থাকে, কেউ মেল হবে কেউ ফিমেল হবে, এবার যে মেল হবে তখন থেকে টেস্টিস ডিটারমিনেশনের জন্য সবাই রেডি হচ্ছে, যে টেস্টিস তৈরি হবে। এইবার টেস্টিস যখন তৈরি হয়, আমি আগেও বলেছিলাম যে স্পার্ম প্রোডাকশন করতে গেলে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কম থাকতে হয়, না হলে স্পার্ম প্রোডাকশনে সমস্যা আসবে। তাহলে ওকে দেহের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে কিন্তু স্পার্ম প্রোডাকশন করা যাবে না। এর জন্য যখন ভ্রূণ অবস্থায় বাচ্চাটার সবাই ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সময় তার টেস্টিসটা কিন্তু উদর গহ্বরেই থেকে যায়, সেখান থেকে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে আস্তে আস্তে টেস্টিসটা নেমে এসে স্ক্রোটামে নেমে আসে অ্যাট দ্য টাইম অফ বার্থ, ঠিক আছে। তাহলে এইবার যদি সমস্যা হয়, যে কারো যেরকম সমস্যা হতে পারে যে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে হয়তো নামেনি, উদর গহ্বরেই থেকে গেছে, তখন সেই সমস্যাটা কিন্তু আমরা ক্রিপ্টারকিটিজম ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএস বলো, নিট বলো, অনেক জায়গায় কোশ্চেনটা থ্রো করে। ক্রিপ্টারকিটিজম এই সমস্যা হলে তখন কিন্তু অপারেট করতে হবে, কিছু করার নেই, সেখান থেকে ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে আস্তে আস্তে নামাতে হবে, ঠিক আছে। এটা সমস্যা একটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই যে বললাম, যখন বাচ্চাটা সবে ইনিশিয়াল স্টেজ আছে, তখন তো তার স্পার্ম প্রোডাকশন দরকার হবে না, এর জন্য উদর গহ্বরে আছে। সেক্সপ্রামে দুটো থাকলে কি স্পার্ম তৈরি হবে না? তো হবে না, হবে একসাথে তো হবে, তাহলে কি প্রবলেম হবে না। এবার আসি, তার কাউন্টিং এর একটা ব্যাপার আছে, দুটোর কোয়ালিটির মধ্যে একটা অবশ্যই কাজ করবে, ঠিক আছে। তো এই অবস্থায় এসে এরকম ভাবে আমাদের টোটাল স্ট্রাকচারটা দেখলাম। এইবার আমাদের একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে এর মধ্যে স্পার্ম প্রোডাকশনটা কিভাবে হয়, তার যে প্রসেস,
যাকে আমরা স্পারমাটোজেনেসিস প্রসেস বলে থাকি, সেটা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা টপিক নিয়ে আলোচনা করছি, অ্যাট এ টাইম যে সিমেন্টটা বের হয়, সেই সিমেন্টের মধ্যে মোটামুটি একটা অ্যাভারেজ করলে 200 থেকে 300 মিলিয়ন স্পাম, এনসিআরটি এটাই মেনশন করে দিয়েছে, 200 থেকে 300 মিলিয়ন স্পাম থাকে। ঠিক আছে, এবার 200 থেকে 300 মিলিয়ন স্পামই কিন্তু নর্মাল শেপের থাকে না, ভালো শেপের থাকে না। ওর মধ্যে 60% হচ্ছে নর্মাল শেপের থাকে, মানে ধরে নাও মোটামুটি ভালো কোয়ালিটি আর খারাপ কোয়ালিটি। এবার 200 থেকে 300 মিলিয়ন, আমি 300 মিলিয়নকে ম্যাক্সিমাম ধরে এগোচ্ছি। 300 মিলিয়নের মধ্যে 60% করলে 180 মিলিয়ন হচ্ছে নর্মাল শেপের। এইবার এই 180 মিলিয়নের মধ্যে আবার ওই 180 মিলিয়ন যে স্পাম নর্মাল শেপে আছে, বাকিটা বাদ দিয়ে দাও। এবার 180 মিলিয়নের মধ্যে 40% যদি তুমি হিসাব করো, তারা হচ্ছে খুব হাই কোয়ালিটির মডেলিটি দেখায়। এর মধ্যে 40%, 180 মিলিয়নের 40% হচ্ছে নর্মাল শেপ, মানে নর্মাল শেপটা ভিগোরাস মডেলিটি, মানে হাই, একদম হাই কোয়ালিটি। তার মানে কি 180 মিলিয়নের মধ্যেই ভেবো না যে সবাই খুব জোরে দৌড়াতে পারবে, কারণ এটা কম্পিটিশন, একদম জীবন পেতে গেলে কম্পিটিশনে নামতে হবে, সব কিছুতে কম্পিটিশন। এইবার 72 মিলিয়ন, সেটা এনসিআরটি কোশ্চেন প্রো করে যে কত মিলিয়ন স্পাম ভিগোরাস মডেলিটি শো করে। 72 মিলিয়ন স্পাম হচ্ছে ভিগোরাস মডেলিটি দেখায়। আর ভিগোরাস মডেলিটি দেখাতে গেলে অনেক ফ্যাক্টর রেসপন্সিবল হয়। মাইটোকন্ড্রিয়া স্পামের গঠন আমি স্ট্রাকচার আলোচনা করবো, ওর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া ওকে শক্তি প্রদান করে। আর একটা ঘটনা বলে রাখি, স্পাম পুরুষ দেহে থাকা অবস্থায় অতটা কিন্তু অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ হয় ফিমেল ট্র্যাক্টে যাওয়ার পর। ফিমেল ট্র্যাক্টে যাওয়ার পর ও বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়, বেশি সেনসিটিভ হওয়ার পর ওই ঘটনাটাকে টার্ম ইউজ করে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন বলে একটা টার্ম ইউজ করে, ক্যাপাসিটেশনের জন্য ও কিন্তু আরও বেশি মডেলিটি শো করতে পারে। তো এই ঘটনাটা একটু মনে রেখে দেবো, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এদিকে এইবার আলোচনা করছি স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস বলে একটা প্রসেস, ঠিক আছে। এই প্রসেসটাকে যদি একটু দেখার চেষ্টা করি, এই প্রসেসটা হচ্ছে সোজা বাংলা কথায় স্পাম তৈরির যে প্রসেসটা, ঠিক আছে। অ্যাডোলেসেন্স পিরিয়ডে কি হবে, আদি পুংজনন কোষ, ঠিক আছে, প্রাইমর্ডিয়াল জার্ম সেল, প্রাইমর্ডিয়াল জার্ম সেল পিজিসি বলে, এটা ডিপ্লয়েড স্ট্রাকচার, ডিপ্লয়েড স্ট্রাকচার। আর আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ আমাদের পরিণত শুক্রাণু কিন্তু হ্যাপ্লয়েড স্ট্রাকচার, এটা কিন্তু হ্যাপ্লয়েড স্ট্রাকচার। এটা হ্যাপ্লয়েড বানাতে হবে, তাহলে কি মিওসিস করতে হবে তোমাকে, কিন্তু ফার্স্টেই যদি মিওসিস করে দাও তাহলে কিন্তু সংখ্যাটা ওই পরিমাণে বাড়তে পারবে না। এর জন্য আমাদের ফার্স্ট প্রসেসটা হচ্ছে আগে সংখ্যাটা প্রচুর পরিমাণে বাড়াবো, আগে সংখ্যাটাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে, ঠিক আছে। কারণ ইন কেস অফ মেল বডি, মেলদের ক্ষেত্রে প্রচুর স্পাম দরকার হয়, ঠিক আছে। ওই যে বললাম 200 থেকে 300 মিলিয়ন স্পাম, তার মধ্যে কত পার্সেন্ট ভালো কোয়ালিটির হবে না খারাপ কোয়ালিটির জন্য স্পাম প্রচুর দরকার হবে, সোজা কথা। সুতরাং তোমাকে সংখ্যা বাড়াতে হবে। কী করতে হবে, আদি পুংজনন কোষ। আবার বলে রাখি, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে এইরকম সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। সেমিনিফেরাস টিউবিউল আমি বললাম না যে টেস্টিসকে কাটলে সেমিনিফেরাস টিউবিউলকে গোল করে দেখানো হচ্ছে, এর মধ্যে কিন্তু ঘটনাটা, টোটাল ঘটনাটা ঘটছে। এতক্ষণে যা আলোচনা করবো কোথায় ঘটছে, সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কি হবে, আদি পুংজনন কোষ বা পিজিসি মাইটোসিস প্রক্রিয়ায় ডিভাইড করতে থাকবে, প্রচুর পরিমাণে মাইটোসিস করবে, মাইটোসিস করার সংখ্যা বাড়বে। এইবার মাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা যখন বাড়তে থাকবে তখন যেটা তৈরি হবে তার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া। ও সংখ্যাও বাড়াবে, প্লাস ওর মধ্যে কিছু কিছু চেঞ্জও আসবে, সেলগুলো দেখতে একটু আলাদা আলাদা হতে থাকবে। ওর এই স্পারমাটোগোনিয়ার মধ্যে অনেক ভাগ আছে, A1 স্পারমাটোগোনিয়া, A2, A3, A4, অনেক স্পারমাটোগোনিয়া আছে। আমাদের অতটা ডিটেলসে যাচ্ছি না, মনে রেখে দাও স্পারমাটোগোনিয়া, অনেকগুলো স্পারমাটোগোনিয়া তৈরি হবে। স্পারমাটোগোনিয়া কিন্তু ডিপ্লয়েড স্ট্রাকচার। এইবার স্পারমাটোগোনিয়া কি করবে, বিভেদিত করে নিজেকে প্রাইমারি স্পারমাটোসাইটে কনভার্ট করবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইট কিন্তু ডিপ্লয়েড স্ট্রাকচার। পরীক্ষা কোশ্চেনগুলো করবে, বলো তো এই প্রসেসটার নাম কি, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে কোন সেলটা মিওসিস, ফার্স্ট মিওসিসে যায়, তখন তোমাকে মনে করতে হবে প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে ফার্স্ট মিওসিসের জন্য রেডি হয়, কারণ 2n স্ট্রাকচার। এইবার যদি মিওসিস করে তাহলে কি হবে, একটা 2n স্ট্রাকচার থেকে ও দুটো, এরকম ফার্স্ট মিওসিস করলে কি দুটো গৌণ স্পারমাটোসাইট তৈরি হয়।
তাহলে এটার নাম হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। মিওসিস করার পর যেটা তৈরি হলো গৌণ স্পারমাটোসাইট। গৌণ স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। অবভিয়াসলি হ্যাপ্লয়েড। এইবার আর একবার মিওসিস করতে হবে ওকে। ও বলছে একবার মিওসিস করা তো হবে না, আর একবার মিওসিস করবে, তাহলে কটা হবে? 4টা। একটা প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টা স্পারমাটিড তৈরি হবে। স্পারমাটিড, এই স্পারমাটিড হচ্ছে, স্পারমাটিড কিন্তু স্পার্ম না, এই একটা গল্প আছে। স্পারমাটিড অব্দি হ্যাপ্লয়েড স্ট্রাকচার আসলো, কিন্তু স্পারমাটিড হচ্ছে শরীর একটু ভারী স্ট্রাকচার, একটু ভারী হওয়ার জন্য ওর সমস্যাটা কি হয়েছে, ও জানে যে এই ভারী দেহ নিয়ে আমি চলতে পারবো না, আমাকে শরীরটা হালকা করতে হবে। তখন একটা বিশেষ প্রসেস হয়, ওটাকে আমরা বিভেদন বলি। বিভেদিত হয়ে ডিফারেন্সিয়েট করে ও নিজেকে পরিণত শুক্রাণু, এরকম দেখতে হয়। পরিণত শুক্রাণু নিয়ে আলোচনাও আমি করবো। পরিণত শুক্রাণুতে নিজেকে কনভার্ট করে, এবং মনে রাখবা ওর মধ্যে সাইটোপ্লাজমিক অ্যামাউন্টটাকে আস্তে আস্তে কমাতে থাকে। সাইটোপ্লাজমিক অ্যামাউন্টটাকে আস্তে আস্তে কমাতে থাকে। শুধুমাত্র জানে যে আমার তো অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন শুধুমাত্র নিউক্লিয়াসটা আর একটা সেন্ট্রিওল ঢুকবে। তো কত বড় নিউক্লিয়াস মানে সাইটোপ্লাজমিক অ্যামাউন্ট আমি করবোটা কি, আমার দেহটাকে হালকা করে দিই, অনেক সাইটোপ্লাজমিক অ্যামাউন্ট ঝরাতে থাকে, ঝরিয়ে আলটিমেটলি দরকারি জিনিসগুলোকেই রাখে। তখনই কিন্তু পরিণত স্পার্ম তৈরি হয়। ভেবো না ফার্স্টেই পরিণত স্পার্ম তৈরি হয়, প্রথমে স্পারমাটিড হয়, ঠিক আছে? স্পারমাটিড অবধি হচ্ছে নর্মাল প্রসেস। এইবার ওটাকে ডিফারেন্সিয়েশন করে পরিণত স্পার্ম বানাতে হয়। এটা কোথায় ঘটছে? এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। এইবার সেমিনিফেরাস টিবিউলের মধ্যে ওখানে আবার আরেক ধরনের সেল আছে, সার্টেলি কোষ। এই কথাটা মনে রেখে দিও, সার্টেলি সেল, ঠিক আছে? এই সার্টেলি কোষের মধ্যে ও কি করে, স্পার্মগুলো এরকম করে প্রবেশ করে থাকে। সার্টেলি কোষের মধ্যে স্পার্মগুলো এরকম প্রবেশ করে থাকে কেন? ও ওখান থেকে পুষ্টি নিতে থাকে, পুষ্টি নিতে যখন দেখে এর মধ্যে তো ঘটনাটা ঘটছে, এখানে সার্টেলি সেলও আছে, আর এক ধরনের সেল আছে সার্টেলি সেল। এবার সার্টেলি সেলের মধ্যে স্পার্মগুলো এরকম মুখ ঢুকিয়ে থাকে, ঠিক আছে? ওখান থেকেও খাবার নিচ্ছে, খাবার নিয়ে নিজেকে ম্যাচিওর করছে। এবার যখনও বুঝে যায় যে না আমার এখন ম্যাচুরেশন চলে এসছে, তখন সার্টেলি কোষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। সার্টেলি কোষ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, সেই প্রসেসটার নাম হচ্ছে স্পারমিয়েশন। পরীক্ষায় এসে করুন, সার্টেলি কোষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন সেই প্রসেসটার নাম হবে স্পারমিয়েশন। স্পারমিয়েট করে ও নিজেকে আলাদা করে দিল। আলাদা করে কোথায়? এর মধ্যে থাকবে। এইবার তুমি বলো সেমিনিফেরাস টিবিউল, তারপরে রেডিটেস্টিস, ভাসিপারেনশিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স দিয়ে সামাইটাল বেসিকা থেকে পড়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পরিণত স্পার্ম নেই, আর এই প্রসেসের মাধ্যমে স্পার্মটা তৈরি হয়। কিন্তু আরেকটা এই ঘটনাটা অবধি স্পারমাটিড অবধি নর্মাল ফেনোমেনন। তারপরে ওকে কী করতে হচ্ছে? দেহটাকে হালকা করতে হচ্ছে, ঠিক আছে? দেহটাকে হালকা করতে হচ্ছে। এটা হচ্ছে মেল বডির গল্প। আর মেলদের ক্ষেত্রে প্রচুর সংখ্যাটা বাড়াতে হবে, ঠিক আছে? সংখ্যাটা প্রচুর বাড়াতে হবে। এটার ক্ষেত্রে হরমোনেরও একটা ব্যাপার আছে, ঠিক আছে? হরমোনটা রিলিজ হবে, হরমোন কিছু কন্ট্রোল করে, ঠিক আছে? হরমোনের তো অবশ্যই ব্যাপার আছে। এলএইচ হরমোনটা আসছে পিটুইটারি থেকে। এলএইচ কোথা থেকে আসছে? পিটুইটারি থেকে আসছে। এবার পিটুইটারি থেকে এলএইচ এসে কি করছে? ওই যে এরকম সেমিনিফেরাস টিবিউলগুলো দেখিয়েছিলাম, সেমিনিফেরাস টিবিউলের মাঝে মাঝে না এক ধরনের বিশেষ কোষ পাওয়া যায়, লিডিকের আন্তঃকোষ বলি আমরা। লিডিকের আন্তঃকোষ, এই লিডিক সেল এলএইচ দিয়ে কি করে? পিটুইটারি থেকে এলএইচ রিলিজ করে, পিটুইটারি থেকে এলএইচ দিয়ে লিডিক সেলকে কন্ট্রোল করে। লিডিক সেল কি করে? অ্যান্ড্রোজেন হরমোন করে, মেনলি আমাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। মেল বডিতে টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন। এবার টেস্টোস্টেরন যদি ঠিকঠাক রিলিজ না হয়, তাহলে স্পারমাটোজেনেসিস প্রসেসটা আবার শুরু করা যাবে না, এর ঝামেলা। যদি তোমার পিটুইটারি থেকে এলএইচ ঠিকঠাক সিক্রেট না হয়, তাহলে লিডিক সেল অ্যাক্টিভ হবে না। লিডিক সেল যদি অ্যাক্টিভ না হয়, অ্যান্ড্রোজেন হরমোন হবে না। অ্যান্ড্রোজেনের মধ্যে মেনলি টেস্টোস্টেরন। বা টেস্টোস্টেরন যদি ঠিকঠাক সিনথেসিস না করতে পারো, তাহলে কিন্তু স্পারমাটোজেনেসিস প্রসেসটা কিছুক্ষণ আগে যেটা পড়ালাম, স্পারমাটোজেনেসিস প্রসেস, সেটাই প্রবলেম চলে আসে। মেয়েদের তো মেইন ভূমিকা গ্রহণ করে, কিন্তু সবাই কি মেয়েদের মধ্যে ভূমিকা গ্রহণ করে? এলএইচ হচ্ছে মেয়েদের ওভিউলেশনে হেল্প করে, ডিম্বাণু নিঃসরণে হেল্প করে। কিন্তু জিজ্ঞেস করবে পরীক্ষায় মেল বডিতে এলএইচের কি ভূমিকা আছে, এটাই তো এক্সেপশনাল জায়গা, এগুলো নিজে কোশ্চেন থ্রো করে। এলএইচ আমাদের এই ভূমিকা গ্রহণ করে স্পারমাটোজেনেসিস। আর একটা ঘটনা বলে রাখি, এফএসএস ও ফিমেল বডিতে আমরা স্টাডি করবো, কিন্তু আমাদেরও ভূমিকা আছে। এফএসএস মানে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, কোথা থেকে রিলিজ হয়? পিটুইটারি থেকে। এই দুটো হরমোনই পিটুইটারি থেকে তৈরি হয়। এইবার পিটুইটারি থেকে আসলো, আসার পরও কি করে? ওই যে সার্টেলি সেলের কথা কিছুক্ষণ আগে বললাম, সার্টেলি সেলের মধ্যে স্পার্মগুলো ঢুকে আছে, সার্টেলি সেলকেও পুষ্টি প্রদান করে।
মানে অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ করার পর সার্টালি সেল থেকে স্পারমিওজেনেসিস প্রসেসটা, স্পারমিওজেনেসিস একটা বিশেষ প্রসেস, স্পারমিওজেনেসিস প্রসেসে হেল্প করে যে যেটা হচ্ছে ওই স্পার্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ওই যে স্পার্মাটিড পরিণত হওয়া, স্পার্মাটিড থেকে পরিণত স্পার্ম তৈরি হওয়া, সেই জাতীয় প্রসেসেও কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, তো হরমোনাল ব্যালেন্স, দুটো হরমোনাল ব্যালেন্স আমাদের পড়ে রাখতে হবে। এলিসের কি ভূমিকা আছে আর সেক্সের কি ভূমিকা আছে। ঠিক আছে, এই দুটো ভূমিকা সম্বন্ধে একটু। আচ্ছা, এবার একটা পরিণত শুক্রাণু একদম এই স্পার্মাটিড থেকে পুরো ম্যাচিওর হয়ে গেছে। আবার বলছি স্পার্মাটিডটা তৈরি হবে, তারপরে বলছিলাম ওর দেহটাকে হালকা করবে, হালকা করে পরিণত স্পার্ম বানাবে। পরিণত শুক্রাণুর একটা গঠন মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি। এর এই অংশটা হচ্ছে মস্তক, বড় যে অংশটা থাকবে তার নাম মস্তক। মস্তকের উপর একটা বিশেষ থলি থাকবে, থলিটার নাম হচ্ছে অ্যাক্রোজোম থলি। এটা নিয়ে ডিটেলস স্টাডি করতে হবে। অ্যাক্রোজোম থলির মধ্যে অনেক রকমের উৎসেচক আছে, তার মধ্যে কয়েকটা উৎসেচকের নাম বলে রাখি। হায়ালুরোনিডেজ, অ্যাক্রোসিন, জোনালাইসিন, নিউরানাইডেজ, এরকম অনেক উৎসেচক আছে। আলোচনা করবো আমি নিষেক চ্যাপ্টারে, নিষেক যখন করাবো তখন আলোচনা করবো। এই থলিটা ফাটতে হবে, যখন ডিম্বাণুর সাথে কাছে আসবে তখন এই থলিটা ফেটে যাবে। থলিটা ফেটে গেলে ওই ডিম্বাণুর পরটাকে বিগলন করতে সাহায্য করে, তখনই স্পার্মের এই নিউক্লিয়াসটা ভেতরে ইনজেক্ট হয়ে যায়। আর কিছুই ঢোকে না, আর ঢোকে এই একটা সেন্ট্রিওল ঢোকে, প্রক্সিমাল সেন্ট্রিওল। এখানে দুটো এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে দুটো সেন্ট্রিওল আছে, একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, একটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল। এই ডিস্টাল সেন্ট্রিওল থেকে ফ্ল্যাজেলীয় পার্টটা তৈরি হয়, লেজ অংশটা। আর এই জায়গাটা একটু মনে রাখবা, দেহ যে পার্টটা, এই দেহ পার্টে এখানে কিছু মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া রাখা ওখানে জরুরি, কেননা মাইটোকন্ড্রিয়ার জন্যই ও এনার্জিটা পাওয়া যায়। হ্যাঁ, স্পার্মটা চলতে সাহায্য করবে, এর জন্য মাইটোকন্ড্রিয়া শক্তি প্রদান করবে। আর আরেকটা কথা আমি আগে বলেছিলাম, ফিমেল বডিতে যাওয়ার পর ও কিন্তু বেশি মোটিলিটি পাওয়ার অর্জন করবে। যে ঘটনাটা বলা হয় ক্যাপাসিটেশন, মনে রাখবা কিন্তু ক্যাপাসিটেশন। ঠিক আছে, ফিমেল ট্র্যাক্টে যাওয়ার পর কিন্তু ওটা আরও বেশি অ্যাক্টিভ হতে শুরু করবে। তো এটা হচ্ছে অ্যাক্রোসোম, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, এটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। এই জায়গাটা হচ্ছে মিডল পিসের জায়গাটাকে আমরা বলতে পারি এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। আর এই অংশটা লেজের অংশ, এই লেজের প্রভাবেই ও কিন্তু সুইমিং। ঠিক আছে, এই এখন কিন্তু আবার একটু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, আমি ওই কন্ট্রোভার্সি যাচ্ছি না। আগে বলতো সুইম করে, এখন বলছে নাকি সুইম করতে যায়। এই নিয়ে একটু কন্ট্রোভার্সিয়াল জায়গা তৈরি হচ্ছে, আমি ওগুলো জানি না। যাই হোক, মোটামুটি এখন মডার্ন পড়াশোনা হয়তো আস্তে আস্তে থাকবে। তো এইটা দিয়ে কিন্তু এটা হচ্ছে পরিণত একটা স্পার্ম। অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন অনলি ফাদারের আমরা বলে থাকি নিউক্লিয়াসটাই যায়, গোটা বডিটা কিন্তু ঢোকে না। আর ওভামের, এটা আমরা চ্যাপ্টার আলোচনা করবো। ওভাম একটা বড় স্ট্রাকচার, ওভামের মধ্যে সমস্ত সাইটোপ্লাজম থাকে। এর জন্য আমরা বলি আমরা সাইটোপ্লাজমটা মায়ের থেকে গেইন করি। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? সাইটোপ্লাজমেই তো থাকে। মাইটোকন্ড্রিয়ামটা আমরা মায়ের থেকে পাওয়া। আর জেনেটিক যে নিউক্লিয়াসের যে জেনেটিক্সের ব্যাপার আছে সেটা প্যাটার্নাল ম্যাটার্নাল বোথ, কিন্তু সাইটোপ্লাজমটা আমরা মায়ের থেকে গেইন করে থাকি। ঠিক আছে, এই বিষয়টা একটু আলোচনা করব। রান উড়ে যাচ্ছে কিন্তু